আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। নবম শ্রেণীর গণিতের আজকে আমরা শিখব আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক কোণ। নবম শ্রেণীর গণিতের জন্য আমি একটি বই রচনা করেছি। বইটির নাম হচ্ছে স্কুল ম্যাথমেটিক্স। বইটির কিন্তু বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন দুই ভার্সনই পাওয়া যায়। যার যেটা দরকার সে নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করো। আশা করি গণিতের ভয়কে জয় করতে পারবে ইনশাল্লাহ। এবং বইটি রচনা করেছে গণিতের জন্য জনপ্রিয় রূপন্তী প্রকাশনী থেকে। আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ এই সম্পর্কে কিন্তু আগের পর্বে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা দেখো না ভিডিওটা, আগের পর্বটা দেখে আসবা। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো এটাকে বলবো এক্স, এটাকে বলা হয় এক্স প্রাইম, এটাকে বলা হয় ওয়াই, এটাকে বলা হয় ওয়াই প্রাইম। এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশ, আর এই পাশটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক অংশ, এই পাশটা হচ্ছে ঋণাত্মক অংশ। আর এইটা হচ্ছে মূলবিন্দু ও দ্বারা প্রকাশ করা হয়। যদি কোনো ত্রিকোণমিতিক কোণ এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে সৃষ্টি হয় তাহলে সেই কোণটিকে বলবো হচ্ছে আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ। তাহলে দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে দেখো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এই কোণটাকে আমরা বলবো কি, এই কোণটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ। দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাও কিন্তু আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ। এখন মনে করো এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, তাহলে এইখান থেকে এই টোটাল কোণটাও কিন্তু আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ। কিন্তু আমি এইটার ক্ষেত্রে যদি আমরা এই কোণটা দেখাতাম তাহলে এইটা কিন্তু আদর্শ অবস্থানে হতো না, কারণ আদর্শ অবস্থানে হতে হলে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে কোণ তৈরি হতে হবে। এক্স অক্ষের ঋণাত্মক অংশ থেকে কিন্তু এই কোণটা তৈরি হয়েছে, সুতরাং এইটা কিন্তু আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ না। এখন আমার এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাও কিন্তু আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ। কারণ কি, দেখো এই এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ উৎপন্ন হয়েছে। এইখানে মনে করো এই কোণটাও কিন্তু আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক কোণ। কিন্তু যদি আমরা এইখান থেকে কোণটা দেখাই তাহলে এই কোণটা কিন্তু আদর্শ অবস্থানে না, কারণ আদর্শ অবস্থানে হতে হলে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে কোণটা তৈরি হতে হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলকে 4টি অংশে ভাগ করে। যদি এক্স এবং ওয়াই অক্ষ থাকে তাহলে সেটাকে বলবো আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যদি এক্স ওয়াই এবং জেড থাকে তাহলে সেটাকে আমরা বলবো ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে দেখো এই দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এইটা হচ্ছে এক্স অক্ষ, এটাকে আমরা বলি এক্স ও এক্স প্রাইম, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে বলি ওয়াই ও ওয়াই প্রাইম বলি। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এই যে তলটা, এই তলটাকে বলা হয় হচ্ছে এক্স ওয়াই সমতল। দেখো এখানে বলা আছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলকে 4টি অংশে ভাগ করে। দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলকে কিন্তু 4টা অংশে ভাগ করছে। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ, এটা হচ্ছে চতুর্থ অংশ। এই যে প্রথম অংশ, এই অংশটাকে বলা হয় হচ্ছে প্রথম চতুর্ভাগ, আর এইটাকে বলা হয় দ্বিতীয় চতুর্ভাগ, এইটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগ, এইটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। তার মানে এইটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগকে আমরা ইংরেজিতে বলি ফার্স্ট কোয়াড্রেন্ট, আর এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগকে আমরা বলি সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় তৃতীয় চতুর্ভাগকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলা হয় হচ্ছে চতুর্থ চতুর্ভাগকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। সেই কথাটাই লেখা আছে, এদেরকে প্রথম চতুর্ভাগ। দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তারপরে বলা আছে দ্বিতীয় চতুর্ভাগ, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগ, তার মানে এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর বলা আছে এবং চতুর্থ চতুর্ভাগ বলে, তার মানে এটাকে বলা হয় হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। পাশের চিত্রে চতুর্ভাগগুলো দেখানো হয়েছে, এই পাশের চিত্রে চতুর্ভাগগুলো দেখানো হয়েছে। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলকে 4টা অংশে ভাগ করছে। এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, আর এটা একটা অংশ। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, এটাকে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ চতুর্ভাগ বলা হয়। একটি ত্রিকোণমিতিক কোণ আদর্শ অবস্থানে এই 4 চতুর্ভাগের যে কোনো একটিতে অথবা অক্ষের ওপরে অবস্থান করে। দেখো সে বলা আছে ত্রিকোণমিতিক কোণ আদর্শ অবস্থানে,
আদর্শ অবস্থানের ক্ষেত্রে ত্রিকোণমিতিক কোণটা কি এই প্রথম চতুর্ভাগে থাকতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে, তৃতীয় চতুর্ভাগে থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে। তাছাড়াও কিন্তু অক্ষের ওপরও থাকতে পারে। এটা হতে পারে যে দেখো ওয়াই অক্ষের ধনাত্মক অংশের উপর থাকতে পারে, এর উপরে থাকতে পারে। আবার কোনটা এরকম থাকতে পারে যে এক্স অক্ষের ধনাত্মক অংশের উপর থাকতে পারে, আবার ওয়াই অক্ষের এই ঋণাত্মক অংশের উপরও থাকতে পারে। মূল কথা হচ্ছে যে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে। যদি মনে করো যে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে হয় তাহলে এটা হচ্ছে মনে করো যে ধনাত্মক অংশের সাথে এই কোণটা উৎপন্ন হয়েছে। এই কোণটা কি? এই কোণটা হচ্ছে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ, এবং এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত? প্রথম চতুর্ভাগে। প্রথম চতুর্ভাগে থাকতে পারে, দ্বিতীয় চতুর্ভাগে থাকতে পারে, তৃতীয় চতুর্ভাগে থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে। এছাড়াও এক্স অক্ষের ধনাত্মক অংশের উপর থাকতে পারে, ওয়াই অক্ষের ধনাত্মক অংশের উপর থাকতে পারে, এক্স অক্ষের ঋণাত্মক অংশের উপর থাকতে পারে, ওয়াই অক্ষের ঋণাত্মক অংশের উপর থাকতে পারে। সেটাই কিন্তু বলা আছে। চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে তাকে কোয়াড্রেন্ট কোণ বলে। দেখো এখানে বলা আছে চতুর্ভাগের ভিতরে যদি অবস্থান করে তাকে বলা হয় কোয়াড্রেন্ট কোণ। দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে ভিতরে অবস্থান করছে, তার মানে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। এইখানে আর একটা অঙ্কন করলাম, মনে করো যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এইখানে এই কোণটা কি? দেখো এই কোণটা এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ উৎপন্ন হয়েছে, তার মানে এই কোণটাকে আমরা বলবো আদর্শ অবস্থানের কোণ। আর এই কোণটা কিন্তু দেখো দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তাহলে আমরা এই কোণটাকে আমরা বলতে পারি কি? কোয়াড্রেন্ট কোণ। কোয়াড্রেন্ট কোণ কাকে বলে? চতুর্ভাগের ভিতরে অবস্থান করলে তাকে কোয়াড্রেন্ট কোণ বলে। চতুর্ভাগের ভিতরে এইখানে অবস্থান, বা এইখানে, বা এইখানে, বা এইখানে, এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, এই কোণটা কোয়াড্রেন্ট কোণ। আবার বলতে পারো এই কোণটা কোয়াড্রেন্ট কোণ যদি চতুর্ভাগের ভিতরে অবস্থান করে। এক্স বা ওয়াই অক্ষের ওপর যদি অবস্থান না করে, চতুর্ভাগের ভিতরে যদি অবস্থান করে তাকে বলবো হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর অক্ষের ওপর অবস্থান করলে হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ বলে। তার মানে অক্ষের ওপর অবস্থান যদি করে তাকে বলবো হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। তার মানে এইখানে যদি আমার একটা কোণ উৎপন্ন হয়, এটা যদি ওয়াই অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ উৎপন্ন করে, তাহলে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ, আর এই কোণটাকে বলবো হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। যদি চতুর্ভাগের ভিতরে কোণ উৎপন্ন হয় সেটাকে বলবো হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, আর এক্স অক্ষ বা ওয়াই অক্ষ অক্ষের ওপর অবস্থিত হলে সেই কোণটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। বলা আছে পাশের চিত্রে থিটা একটি কোয়াড্রেন্ট কোণ যার প্রান্তিক রশ্মি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। দেখো এইখানে আমার এক্স অক্ষ এটা হচ্ছে ধনাত্মক অংশ, ধনাত্মক অংশের সাথে এই যে এই থিটা কোণটা উৎপন্ন করছে, এই থিটা কোণটা উৎপন্ন করছে। এই কোণটা কি কোণ বলবো? এই কোণটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ অবস্থানে কোয়াড্রেন্ট কোণ। যদি অক্ষের ভিতরে থাকে সেটা হবে হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। তাহলে দেখো এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আবার এইখানে দেখো এইখানে আর একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা কি? এটা হচ্ছে দেখো ওয়াই অক্ষের ধনাত্মক অংশের সাথে, দেখো ধনাত্মক অংশের সাথে এই কোণটা উৎপন্ন করেছে, তার মানে এই ডেলটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। তারপরে দেখো এই কোণটা আছে, দেখো এই কোণটা এই দেখো এই কোণটা হচ্ছে আলফা। আলফা এই কোণটাকে আমরা বলবো হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। দেখো আলফা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। কেন কোয়াড্রেন্টাল কোণ? দেখো এইটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক অংশের সাথে কোণ উৎপন্ন করছে। দেখো এই এক্স অক্ষের ধনাত্মক অংশের থেকে শুরু করে এই কোণটা হচ্ছে দেখো এই অক্ষের উপর অবস্থিত, এই আলফা। তাহলে আলফা হবে হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। এরপরে দেখো হচ্ছে বিটা কোণটা দেখো এইখান থেকে যে একেবারে এইখানে এসেছে, তার মানে এই বিটা কোণটা হবে কিন্তু কোয়াড্রেন্ট কোণ। কারণ কোয়াড্রেন্ট কোণ কেন? এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তারপরে হচ্ছে দেখো এইখানে আর একটা কোণ আছে, এই যে এই কোণটা কিন্তু এই চতুর্ভাগে অবস্থিত হয়েছে, সুতরাং এই কোণটা হচ্ছে গামা। এই গামা কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। মূল কথা কোয়াড্রেন্টাল কোণ কোনটা হবে? যদি এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে, বা এক্স অক্ষের ঋণাত্মক অংশের সাথে, বা ওয়াই অক্ষের ধনাত্মক অংশের সাথে, বা ওয়াই অক্ষের ঋণাত্মক অংশের সাথে, মানে অক্ষের সাথে যদি কোণটা উৎপন্ন করে সেটা বলবো হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। আর যদি প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ বা চতুর্থ চতুর্ভাগের ভিতরে কোণটা অবস্থিত হয় সেটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোণ। দেখো এখানে কোয়াড্রেন্টাল কোণ হচ্ছে এই যে এই ডেল্টা, এই কোণটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে এবং ওয়াই অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণটা উৎপন্ন হয়েছে। দেখো এইখানে যে কোণগুলো আছে এই সবগুলা কোণই কিন্তু আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। কারণ কি? এটা হচ্ছে এই কোণগুলো হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ উৎপন্ন হয়েছে, আর এই কোণটা হচ্ছে দেখো এই ওয়াই অক্ষের উপরে। দেখো এইখানে যে ডেল্টা যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কোয়াড্রেন্ট
কোয়াড্রেন্টাল কোণ। আবার এইখানে দেখো যে আলফা কোণটা উৎপন্ন হয়েছে, যে এই আলফা কোণটা উৎপন্ন হয়েছে, এটা কিন্তু আলফা কোণটা হবে কোয়াড্রেন্টাল কোণ, কিন্তু বাকি যে কোণগুলো আছে সেটা হলো কোয়াড্রেন্ট কোণ। তাহলে আমরা এখানে যেটা শিখলাম সেটা যদি আমরা একবারে বলতে চাই সেটা হলো যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলকে কয়টা অংশে বিভক্ত করে? চারটা। একটা হচ্ছে, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ হতে হলে অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণটা উৎপন্ন হতে হবে। এক্স অক্ষের ধনাত্মক অংশ হবে হচ্ছে প্রারম্ভিক রশ্মি, তাহলেই হবে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। এখন মনে করো যে অক্ষের সাথে যদি কোনো কোণ উৎপন্ন হয় সেই কোণটাকে আমরা বলবো কোয়াড্রেন্টাল কোণ। আর যদি কোনো কোণ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ বা চতুর্থ চতুর্ভাগের ভিতরে অবস্থিত হয় তাহলে সেই কোণটাকে আমরা বলবো কোয়াড্রেন্ট কোণ। আশা করি এখানে যে তথ্যগুলো ছিল সেগুলো সব বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে উদাহরণ হিসেবে যেটা আছে আমরা সেটা দেখতে পারি। বলা আছে আদর্শ অবস্থানে কোণ এক্স ও এ, বলা আছে কোণ এক্স ও এ হচ্ছে 210 ডিগ্রি, কোণটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে তা নির্ণয় করো। তাহলে দেখো 210, আমরা 210 ডিগ্রিকে কি লিখতে পারি? 180 ডিগ্রি যোগ আমরা লিখতে পারি হচ্ছে 30 ডিগ্রি। দেখো 180 আর 30 যোগ করি তাহলে 210 ডিগ্রি হবে। তাহলে কোন চতুর্ভাগে অবস্থিত হবে? তাহলে দেখো আমার যেহেতু আদর্শ অবস্থানের কথা বলা আছে, তার মানে আমার এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা বলা হয় এক্স প্রাইম, এটাকে বলা হয় ওয়াই প্রাইম, এটা মূলবিন্দু ও। এখন তার মানে কোনটা আমার শুরু হবে কোথা থেকে? কোনটা কিন্তু আমার আদি রশ্মি হবে কিন্তু ও এক্স, এইখান থেকে শুরু হবে। এখন বলা আছে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মানে কি? দেখো এটা হচ্ছে প্লাস কোণ আছে, যেহেতু প্লাস কোণ তার মানে ঘড়ির কাঁটার কিন্তু বিপরীতে ঘুরবে। ঘড়ির কাঁটা কিন্তু এই দিকে ঘুরে, আমরা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো। তার মানে এইখান থেকে 180 এসেছি, এরপরে কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। মনে করো 30 ডিগ্রি, এই জায়গায় 30 ডিগ্রি, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আমরা 180 এসেছি, তারপরে এইটুকু আসবো, তার মানে এইটুকু আসবো। তার মানে এই যে কোণটা, এই কোণটা হবে হচ্ছে 210 ডিগ্রি, 210 ডিগ্রি। এইটা হচ্ছে এ নাম দেওয়া আছে, তার মানে এক্স ও এ কোণটা হচ্ছে 210 ডিগ্রি। এটা কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। দেখো তৃতীয় চতুর্ভাগে কেন অবস্থিত? আবার বলছি 210 ডিগ্রি কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে আমরা 210 ডিগ্রি লিখতে পারি 180 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তাহলে যোগ করলে হয় 210 ডিগ্রি। তাহলে যাত্রা শুরু হবে কোথা থেকে? এইখান থেকে যাত্রাটা শুরু হবে, সবসময় মনে রাখবা এখান থেকে যাত্রাটা শুরু হয়। তাহলে 180 ডিগ্রি, তার মানে এই 180 ডিগ্রি আসলাম, এই 180 ডিগ্রি আসলাম, এরপরে 30 ডিগ্রি, মনে করো এইটুকু হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এই টোটাল কোণটুকি হবে হচ্ছে 210 ডিগ্রি এবং কোন চতুর্ভাগে অবস্থিত? তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তো দেখো এই কথাগুলো এখানে লেখা আছে। 210 ডিগ্রিকে লেখা যায় 180 যোগ 30 ডিগ্রি। যেহেতু 210 ডিগ্রি কোণটি একটি ধনাত্মক কোণ, যেহেতু ধনাত্মক কোণ, দেখো এর আগে কিছু নাই মানে প্লাস চিহ্ন আছে, তার মানে ধনাত্মক কোণ। সুতরাং এই কোণটি উৎপন্ন করতে প্রান্তিক রশ্মি, প্রান্তিক রশ্মি মানে এই যে এই রশ্মিটা, এই রশ্মিটা ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি, প্রান্তিক রশ্মি ও এ আদি রশ্মি ও এক্স থেকে, আদি রশ্মি হচ্ছে ও এক্স, এটাকে বলা হয় আদি রশ্মি। আদি রশ্মি ও এক্স থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে এদিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে 180 ডিগ্রি ঘুরে একই দিকে আরো 30 ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে এসে অবস্থান করবে। তার মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে, ফলে কোণটির প্রান্তিক বাহু তৃতীয় চতুর্ভাগে রয়েছে। কোণটির প্রান্তিক বাহু, এই বাহুটাকে বলা হয় প্রান্তিক বাহু, আর এইটাকে বলা হয় হচ্ছে প্রারম্ভিক বাহু বা প্রারম্ভিক রশ্মি, যেটাই বলো কোনো সমস্যা নাই। এর পরের উদাহরণটায় বলা আছে আদর্শ অবস্থানে কোণ এক্স ও এ ইকুয়াল টু -210 ডিগ্রি, কোণটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে তা নির্ণয় করো। তার মানে কোন চতুর্ভাগে আছে প্রান্তিক বাহু সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে যদি আমরা দেখো অঙ্কন করি, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। দেখো -210 ডিগ্রি আছে, -210 ডিগ্রি। তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস, আগে লিখলাম, এরপরে আমরা লিখতে পারি 180 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, এইটা কিন্তু আমরা লিখতে পারি। দেখো এখানে কিন্তু আগে মাইনাস আছে, মাইনাস থাকলে ঘড়ির কাঁটার কিন্তু দিকে ঘুরবে, প্লাস থাকলে ঘড়ির কাঁটার
বিপরীতে ঘুরবে। দেখো এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে 180 ডিগ্রি গেছে। তার মানে দেখো এইখান থেকে এই 180 ডিগ্রি গেল, এই 180 ডিগ্রি, এরপরে আরও 30 ডিগ্রি যাবে। মনে করো এইখান থেকে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি, এইখান থেকে এইটুকু এই কোণটুকু হচ্ছে 30 ডিগ্রি, তার মানে আরও 30 ডিগ্রি যাবে, 30 ডিগ্রি যাবে। তার মানে আমরা ও এক্স হচ্ছে আদি রশ্মি, আর ও এটার নাম যদি দেই হচ্ছে এ, তার মানে ও এ হচ্ছে প্রান্তিক বাহু। তার মানে আমরা বলতে পারি ও এক্স হচ্ছে আদি রশ্মি আর ও এ হচ্ছে প্রান্তিক বাহু। তাহলে প্রান্তিক বাহু কোন চতুর্ভাগে আছে? দেখো এটা হলো প্রথম, এটা দ্বিতীয়, তার মানে দ্বিতীয় চতুর্ভাগে আছে। দেখো আবারও বলছি, যেহেতু মাইনাস আছে তার মানে ঘড়ির কাঁটার, দেখো ঘড়ির কাঁটার আমার কিন্তু দিকে ঘুরবে, তার মানে কত যাবে? 180 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি গেছে, এরপরে আরও 30 ডিগ্রি গেছে, আরও 30 ডিগ্রি গেছে। তার মানে আমার এই যে তীর চিহ্ন দ্বারা বোঝাবো যে এইখান থেকে এদিকে আসছে, আর এটা কিন্তু আমার আদি রশ্মি হচ্ছে ও এক্স, তার মানে এটা কিন্তু আমরা এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে শুরু করছি। তার মানে এই কোণটা হচ্ছে আদর্শ অবস্থানে ত্রিকোণমিতিক কোণ। তাহলে আমরা এই কোণটা, তার মানে আমার এখানে বলা ছিল যে প্রান্তিক বাহু ও এ, প্রান্তিক বাহু হচ্ছে ও এ কোন চতুর্ভাগে আছে? সেটা হলো যে আছে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। দেখো এখানে সেই কথাগুলাই লেখা আছে, যেহেতু মাইনাস 210 ডিগ্রি কোণটি একটি ঋণাত্মক কোণ। দেখো কোণটা হচ্ছে একটা ঋণাত্মক কোণ, সুতরাং এই কোণটি উৎপন্ন করতে প্রান্তিক রশ্মি ও এ আদি রশ্মি ও এক্স থেকে ঘড়ির কাঁটার দিকে, দেখো ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে 180 ডিগ্রি, 80 ডিগ্রি ঘুরে একই দিকে আরও 30 ডিগ্রি ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে। ফলে কোণটির প্রান্তিক বাহু দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে, কোণটির প্রান্তিক বাহু দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে। জোড়াই কাজ বলা আছে রোলার এবং চাঁদা ব্যবহার করে। রুলার মানে কিন্তু স্কেল এবং চাঁদা ব্যবহার করে 130 ডিগ্রি, 400 ডিগ্রি, মাইনাস 200 ডিগ্রি, মাইনাস 750 ডিগ্রি কোণগুলো আদর্শ অবস্থানে আঁকো। আদর্শ অবস্থান মানে আদি রশ্মি হবে এক্স অক্ষের ধনাত্মক অংশ, মানে এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে কোণটা শুরু হবে, তাহলে সেটা হবে আদর্শ অবস্থান। তাহলে এখন বলা আছে এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোণ তা নির্ণয় করো, কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো, তোমাদের কাজ শিক্ষককে দেখাও। দেখো আমি একটা কোণ অঙ্কন করেছি, সেটা হলো যে 130 ডিগ্রি কোণ। এটা তোমরা সবাই পারবা আশা করি চাঁদার সাহায্যে। দেখো চাঁদা এবং স্কেলের সাহায্যে, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর দেখো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশ। তো এইখান থেকে এই কোণটুক কত বলো দেখে? এই কোণটুক হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটুকু হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে আরও কতটুক যাব? আরও কিন্তু আমরা 40 ডিগ্রি গেছি, 40 ডিগ্রি গেছি। তার মানে আমরা 130 ডিগ্রিকে কি লিখতে পারি? দেখো তো 90 ডিগ্রি প্লাস আমরা লিখতে পারি 40 ডিগ্রি, এটা লিখতে পারি। তার মানে আমরা এই 90 ডিগ্রি গেছি, তারপরে আরও আমরা 40 ডিগ্রি গেছি, যে এইখানে যে কোণটা, এই কোণটা হচ্ছে 130 ডিগ্রি। তোমরা খুব সহজেই এই কোণটা কিন্তু তোমরা চাঁদার সাহায্যে অঙ্কন করতে পারবে। চাঁদাকে এখানে রাখো, রেখে 130 ডিগ্রি এই জায়গায় হবে, এবার যোগ করো। এইটা আশা করি যে তোমরা অঙ্কন করতে পারবা, কারণ একেবারে সহজ জিনিস। আচ্ছা, তাহলে 130 ডিগ্রি এই যে কোণটার হচ্ছে প্রান্তিক রশ্মি, এটাকে হলো প্রান্তিক রশ্মি, আর এই রশ্মিটাকে আমরা বলবো আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি। তাহলে এই প্রান্তিক রশ্মি কোন চতুর্ভাগে অবস্থিত? দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তার মানে এইটা হচ্ছে এই 130 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। দেখো কোনটা কি কোয়াড্রেন্ট না কোয়াড্রেন্টাল? কোনটা অবশ্যই হচ্ছে কোয়াড্রেন্ট। কেন কোয়াড্রেন্ট? কারণ হচ্ছে এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। যদি এই ওয়াই অক্ষের ওপর বা এক্স অক্ষের ওপর অবস্থিত হতো, সেটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। এবার আসো আমরা 400 ডিগ্রি অঙ্কন করব। আমরা 400 ডিগ্রি কি লিখতে পারি? দেখো তো 400 ডিগ্রিকে আমরা লিখতে পারি 360 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি লিখতে পারি, 40 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো এটা কিন্তু ধনাত্মক কোণ, তাই যেহেতু ধনাত্মক কোণ তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে যাবে। তার মানে আমার এইখান থেকে স্টার্ট হবে, সবসময় এইখান থেকে স্টার্ট হবে। তাহলে আমরা এইখান থেকে এইটুকু আসলে কত হবে? এইটুকু আসলে হবে হচ্ছে 360 ডিগ্রি, আর আরও আমরা যাব 40 ডিগ্রি, তার মানে আর একটু যাবো হচ্ছে 40 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে দেখো প্রারম্ভিক রশ্মি, আর এটা হচ্ছে আমার প্রান্তীয় রশ্মি। তার মানে দেখো সেটা হলো যে এটা কিভাবে অঙ্কন করবা? সেটা হলো যে এইখানে তুমি জাস্ট এইটুকু অঙ্কন করে নাও, 40 ডিগ্রি অঙ্কন করে নাও, নিয়ে এইখানে এইভাবে দাগটা দিয়ে দাও, এই যে এইভাবে দাগটা দিয়ে দাও। কারণ আমার দেখো এইখান থেকে আমার এইটুকু হচ্ছে 360 ডিগ্রি, আর বাকি যে অংশটুকু এইটুকু হচ্ছে আমার কত ডিগ্রি? এইটুকু হচ্ছে আমার 40 ডিগ্রি। তাহলে যোগ করলে হবে কত? 400 ডিগ্রি। তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত?
দেখো ওবি হচ্ছে প্রান্তিক রশ্মি আর ও এক্স হচ্ছে প্রারম্ভিক রশ্মি। প্রান্তিক রশ্মিটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থিত, তাহলে এটা হচ্ছে 400 ডিগ্রিটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর এটা কি কোয়াড্রেন্ট না কোয়াড্রেন্টাল? দেখো এটা হচ্ছে কোয়াড্রেন্ট, এই কোণটাকে আমরা কোয়াড্রেন্ট কোণ বলবো, কারণ কি এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে অবস্থিত। যদি অক্ষের ওপর অবস্থিত হতো, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের ওপর অবস্থিত হতো, তাহলে আমরা সেই কোণটাকে বলতাম হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। এরপরে হচ্ছে -200 ডিগ্রি, তাহলে -200 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? -180 ডিগ্রি আর -20 ডিগ্রি, এইটা লিখতে পারি। যেহেতু আগে মাইনাস আছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, এবং যেহেতু আদর্শ অবস্থান বলছে, তার মানে এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে শুরু হবে। তার মানে এইখান থেকে আমরা যাব কত? এইখান থেকে আমরা যাব হচ্ছে, দেখো এইটুকু হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি গেছি। আর এই কোণটুক হচ্ছে 20 ডিগ্রি, 20 ডিগ্রি। তো 20 ডিগ্রি, তার মানে আরও গেছি আমরা 20 ডিগ্রি, 20 ডিগ্রি গেছি। তার মানে এই টোটাল কোণটুক হবে কত? এই টোটাল কোণটুক হবে হচ্ছে -200 ডিগ্রি, -200 ডিগ্রি। যেহেতু এইটা এইদিকে গেছে, মানে ঘড়ির কাঁটার দিকে গেছে, এইখানে তীর চিহ্ন দ্বারা বোঝাবে যে এইখান থেকে শুরু, এইখানে শেষ, ঘড়ির কাঁটার দিকে গেছে। তার মানে এইটা হচ্ছে দেখো -200 ডিগ্রি। এইটা চাঁদার সাহায্যে তুমি খুব সহজেই অঙ্কন করতে পারবা। এর আগে কিন্তু আমি দেখিয়েছি চাঁদার সাহায্যে কিভাবে অঙ্কন করবা। আর এইটা হচ্ছে আমার প্রারম্ভিক রশ্মি, আর এই রশ্মিটা হচ্ছে আমার প্রান্তিক রশ্মি। তাহলে দেখো প্রান্তিক রশ্মিটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। এবং এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমার এক্স অক্ষ বা ওয়াই অক্ষের সাথে কোণটা উৎপন্ন হয়নি, তাই এই কোণটাকে বলবো কোয়াড্রেন্ট কোণ। যদি এই কোণটা এরকম থাকতো, 180 ডিগ্রি হতো, তার মানে এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। মনে করো যেটা -180 ডিগ্রি, তাহলে এইখান থেকে এই কোণটুকু হচ্ছে কোয়াড্রেন্ট কোণ, কারণ এটা হচ্ছে এই আমার এক্স অক্ষের সাথে উৎপন্ন হয়েছে, এক্স অক্ষের ঋণাত্মক অংশের সাথে উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ, আর এই কোণটা হবে হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। এখন আমরা -750 ডিগ্রি অঙ্কন করব। তাহলে দেখো আমরা -750 ডিগ্রিকে কি লিখতে পারি? 50 ডিগ্রিকে কি লিখতে পারি? দেখো তো আমরা লিখতে পারি, কিন্তু দেখো সেটা হচ্ছে যে 360 গুণ 2, তার মানে 360 আর 2 যদি গুণ করি 720 হয়। 720-এর সাথে আমরা যোগ করব কত? 30 ডিগ্রি যোগ করব। আর যেহেতু এখানে মাইনাস আছে, তার মানে একটা মাইনাস দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে যেহেতু মাইনাস আছে, যদি প্লাস থাকতো তাহলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতো। যেহেতু মাইনাস আছে, তার মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তার মানে আমার এই এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে শুরু হবে, তাহলে এইখান থেকে শুরু হবে। দেখো এক্স অক্ষের ধনাত্মক, যেহেতু মাইনাস আছে, তার মানে ঘড়ির কাঁটার কি দিকে ঘুরবে, তার মানে ঘড়ির কাঁটার দিক হচ্ছে এই দিকে। তার মানে এইদিকে গেল, দেখো আমরা এইভাবে আসলাম, একবার আসলাম, তার মানে 360 ডিগ্রি আসলাম। এরপরে আরেকবার আমরা যাব, যদি আরেকবার যাই, আরেকবার গেলে 360 ডিগ্রি, তার মানে 360 ডিগ্রি মানে 720 ডিগ্রি গেছি। আর 30 ডিগ্রি, আর 30 ডিগ্রি হচ্ছে এইটুক, আর 30 ডিগ্রি হচ্ছে এইটুক। দেখো, আর তোমরা অঙ্কন করার ক্ষেত্রে এই 30 ডিগ্রিটা অঙ্কন করে নিবা, নিয়ে এইভাবে তোমরা অঙ্কন করে দিবা, অঙ্কন করে দিলেই হবে। তার মানে দেখো এই যে আমার প্রান্তিক রশ্মি হচ্ছে ওডি হচ্ছে কোন চতুর্ভাগে অবস্থিত? চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আর ও এক্স হচ্ছে আমার আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি। তাহলে প্রান্তিক রশ্মি যেহেতু চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, তাহলে মানে -750 হচ্ছে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, এই কোণটা কি কোয়াড্রেন্ট কোণ না কোয়াড্রেন্টাল কোণ? এই কোণটা কিন্তু কোয়াড্রেন্ট কোণ, কারণ এটা হচ্ছে চতুর্ভাগের ভিতরে অবস্থিত। যদি চতুর্ভাগের ভিতরে অবস্থিত হয়, তাহলে সেটা হবে হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর অক্ষের সাথে যদি উৎপন্ন হয়, তাহলে সেটা হবে কোয়াড্রেন্টাল কোণ। দেখো আমি যদি এই কোণটা আঁকি, এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ। আবার যদি মনে করো যে আমরা এই কোণটা আঁকি, এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্টাল কোণ, কারণ এটা হচ্ছে আমার অক্ষের সাথে হয়েছে। যদি এক্স বা ওয়াই অক্ষের সাথে হয়, তাহলে সেটা হবে কোয়াড্রেন্টাল কোণ। আর চতুর্ভাগের ভিতরে যদি হয়, তাহলে সেটা হবে কোয়াড্রেন্ট কোণ। তাহলে আমরা 130 ডিগ্রির ক্ষেত্রে দেখলাম দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এবং এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর 400 ডিগ্রির ক্ষেত্রে দেখলাম যে প্রথম চতুর্ভাগে অবস্থিত, এবং এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর -200 ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখলাম হচ্ছে এই কোণটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, এবং এই কোণটা হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর আমরা -750 ডিগ্রির ক্ষেত্রে দেখলাম হচ্ছে কোণটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, এবং এইটা কোয়াড্রেন্ট কোণ। কথাগুলা কিভাবে লিখবা? দেখো চিত্র
চিত্রের কোণগুলো হচ্ছে কোয়াড্রেন্ট কোণ। আর এই যে এইভাবে লিখতে পারো 130 ডিগ্রি কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, 400 ডিগ্রি কোণটি প্রথম চতুর্ভাগে অবস্থিত, -200 ডিগ্রি কোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, -750 ডিগ্রি কোণটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এরপরে আমরা শিখবো হচ্ছে কোটামিনাল কোণ। আদর্শ অবস্থানে দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই হলে কোণ দুটিকে কোটামিনাল কোণ বলে। দেখো কোটামিনাল কোণ কাকে বলে? আদর্শ অবস্থানে দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়, প্রান্তিক রশ্মি যদি একই হয় তাহলে কোণ দুটিকে আমরা কোটামিনাল কোণ বলবো। দেখো এখানে বলা আছে 30 ডিগ্রি এবং -330 ডিগ্রি কোণ দুটি কোটামিনাল কোণ, কারণ আদর্শ অবস্থানে এই দুটি ত্রিকোণমিতিক কোণের প্রান্তিক রশ্মি একই। দেখো আদর্শ অবস্থান হতে হবে। আদর্শ অবস্থান মানে হচ্ছে আমার এক্স অক্ষের, দেখো এক্স অক্ষের ধনাত্মক অংশ থেকে শুরু হতে হবে, তার মানে এইটা হচ্ছে শুরু পয়েন্ট হবে। তাহলে দেখো এই যে এই কোণটা হচ্ছে আমার 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, এইটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি। আর এই যে রশ্মিটা, এই রশ্মিটা হচ্ছে প্রান্তিক রশ্মি বা শেষ রশ্মি, তাই বলতে পারো প্রান্তিক রশ্মি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখানে আর একটা কোণ ছিল, আমি মুছে দিয়েছি বোঝার জন্য। তাহলে দেখো আমার এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর -330 ডিগ্রি। তাহলে দেখো আমরা -330 ডিগ্রি, যেহেতু মাইনাস বলা আছে, মাইনাস বললে অবশ্যই ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর +30 ডিগ্রি ছিল, তাই ঘড়ির কাঁটার কিন্তু বিপরীতে ঘুরছে। এই যেখানে তীর চিহ্ন দ্বারা বোঝাবে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে এইদিকে ঘুরতেছে। আর যেহেতু মাইনাস, তার মানে আমার শুরু হবে হচ্ছে -330 ডিগ্রি। তার মানে আমরা আসলাম 90 ডিগ্রি, তারপরে আবার 90 ডিগ্রি, 90 কত হলো 180, এরপরে আরও 90 ডিগ্রি, তার মানে কত হলো আরও 90 ডিগ্রি হলো 270 ডিগ্রি। আর এখানে আরও আসলাম হচ্ছে 60 ডিগ্রি। দেখো এই যে এইখান থেকে এই যে এই কোণটা কিন্তু হচ্ছে আমার হচ্ছে -330 ডিগ্রি। এখন দেখো সেটা হলো যে যেহেতু মাইনাস, তাই ঘড়ির কাঁটার কিন্তু দিকে ঘুরেছে। তাহলে দেখো আমরা যদি এটার ও নাম দিই, তার মানে ও এক্স হচ্ছে প্রারম্ভিক রশ্মি, আর ও এ হচ্ছে আমার হচ্ছে প্রান্তিক রশ্মি। আর দেখো 30 ডিগ্রির ক্ষেত্রে ও এক্স হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি। তাহলে দেখো 30 ডিগ্রি এবং -330 ডিগ্রি, এই দুইটা কোণের কিন্তু প্রান্তিক রশ্মি একই। এই যে এই প্রান্তিক রশ্মি একই, কারণ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি আর এই কোণটা হচ্ছে -330 ডিগ্রি। তাহলে দুইটা কোণের 30 ডিগ্রি এবং -330 ডিগ্রির প্রান্তিক রশ্মি যেহেতু এক, তার মানে আমরা এই কোণ দুটিকে বলতে পারি হচ্ছে কোটার্মিনাল কোণ। তার মানে কোটার্মিনাল কোণ কাকে বলে? আদর্শ অবস্থানে দুটি কোণের যদি প্রান্তিক রশ্মি একই হয়। দেখো এই 30 ডিগ্রি এবং -330 ডিগ্রির প্রান্তিক রশ্মি কিন্তু একই, তাহলে এই কোণটাকে 30 ডিগ্রি এবং -330 ডিগ্রি, এই কোণ দুটিকে আমরা বলবো কোটার্মিনাল কোণ। এরপরে বলা আছে দেখো 30 ডিগ্রি ও 390 ডিগ্রি হচ্ছে কোটার্মিনাল কোণ। এই দুইটা কোণকে কোটার্মিনাল কোণ বলবো। 30 ডিগ্রি এবং 390 ডিগ্রি কোণকে আমরা কখন কোটার্মিনাল কোণ বলবো? যদি মানে 30 ডিগ্রি এবং 390 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি যদি একই হয়, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে কোণ দুটিকে বলবো হচ্ছে কোটার্মিনাল কোণ। দেখো এইখানে আমরা যদি ও নাম দিই, তার মানে ও এক্স হচ্ছে আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি। তাহলে 30 ডিগ্রি কোণ যদি অঙ্কন করি, তাহলে মানে এইখান থেকে এইটুকু হচ্ছে 30 ডিগ্রি কোণ, প্লাস যেহেতু তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। আর এইটা হচ্ছে 30 ডিগ্রি কোণের হচ্ছে প্রান্তিক রশ্মি। আচ্ছা, এরপর আমরা 390 ডিগ্রি কোণ আমরা লিখবো। 390 ডিগ্রিকে আমরা লিখতে পারি 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি লিখতে পারি, +30 ডিগ্রি লিখতে পারি। তাহলে দেখো এটা প্লাস যেহেতু, তার মানে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তার মানে এইখান থেকে যাত্রা শুরু, আমরা যাব হচ্ছে এইখান থেকে পুরা একবার ঘুরলাম, একবার ঘুরে আমরা 360 ডিগ্রি হয়েছে, আরও 30 ডিগ্রি যাব, তার মানে এই কোণটা হচ্ছে 390 ডিগ্রি। তাহলে আমার 390 ডিগ্রির ও এক্স হচ্ছে আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি, আর দেখো সেটা হচ্ছে ও এ এই 390 ডিগ্রি কোণের হচ্ছে প্রান্তিক রশ্মি। দেখো 30 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ, আবার 390 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ। তাহলে আমরা দেখো 30 ডিগ্রি এবং 390 ডিগ্রি এই দুইটা কোণের ক্ষেত্রে প্রান্তিক রশ্মি কিন্তু আমি একই পেয়েছি, ও এ পেয়েছি। তাহলে 30 ডিগ্রি ও 390 ডিগ্রি কোণ দুটিকে আমরা বলবো হচ্ছে কোটার্মিনাল কোণ। দেখো এইখানে বলা ছিল 390 ডিগ্রি কোণটিও 30 ডিগ্রি কোণের সাথে
কো টার্মিনাল কিছুক্ষণ আগে আমরা দেখালাম, পাশের চিত্রে এইগুলো দেখানো আছে, সেই কথাই কিন্তু এখানে বলা আছে এবং বলা আছে ওয়ে হচ্ছে প্রান্তিক রশ্মি, আমরা কিছুক্ষণ আগে সেটাই বুঝালাম। এরপরে আসো বলা আছে বুদ্ধি খাটাও, এখন কিন্তু আমরা বুদ্ধি খাটাবো। দেখো এখানে বুদ্ধি খাটাতে কি বলেছে, 40 ডিগ্রির 3টি ধনাত্মক এবং 3টি ঋণাত্মক কো টার্মিনাল কোণ বের করো। দেখো বলা আছে 40 ডিগ্রির 3টি ধনাত্মক এবং 3টি ঋণাত্মক কো টার্মিনাল কোণ আমাকে বের করতে হবে। এবার বলা আছে এবং রুলার ও চাঁদার মাধ্যমে কোণগুলো নিচের খালি জায়গায় আদর্শ অবস্থানে উপস্থাপন করো। 40 ডিগ্রির 3টি ধনাত্মক কো টার্মিনাল কোণ আমরা বের করব। তাহলে দেখো সেটা হলো, যদি আমরা এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, তার মানে আমরা যদি 40 ডিগ্রি অঙ্কন করতে চাই, আমার এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। দেখো 40 ডিগ্রি, তুমি যদি চাঁদার সাহায্যে 40 ডিগ্রি অঙ্কন করো তাহলে মনে করো যে এটা হচ্ছে 40 ডিগ্রি, সাপোজ 40 ডিগ্রি, মনে করো 40 ডিগ্রি না হলেও 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে আমার 40 ডিগ্রি। এখন 40 ডিগ্রির আমরা প্রথম ধনাত্মক কো টার্মিনাল কোণ কত হবে, তাহলে আমরা দেখো 40 ডিগ্রির সাথে আমরা যোগ করবো হচ্ছে 360 ডিগ্রি। 360 ডিগ্রি যদি যোগ করি 40 ডিগ্রির সাথে, তাহলে 40 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যদি যোগ করি তাহলে যোগ করলে আসবে হচ্ছে 400 ডিগ্রি। 400 ডিগ্রি, তার মানে 40 ডিগ্রি এবং 400 ডিগ্রি হচ্ছে কো টার্মিনাল কোণ। কারণ এখন যদি আমরা 400 ডিগ্রি অঙ্কন করতে চাই তাহলে আমরা 360 ডিগ্রি যাব, এই হচ্ছে টোটালটা হচ্ছে 360 ডিগ্রি, 360 ডিগ্রি, তারপরে আরও যাব 40 ডিগ্রি, তার মানে আমার কোনটা হবে, দেখো এটার 40 ডিগ্রির হচ্ছে ও এক্স হচ্ছে আদি রশ্মি বা আদি অবস্থান, ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি, তাহলে 40 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ, এবং আমরা 400 ডিগ্রিরও প্রান্তিক রশ্মি পাবো হচ্ছে আমরা ও এ পাবো। তার মানে আমরা 40 ডিগ্রি এবং 400 ডিগ্রি হবে হচ্ছে কো টার্মিনাল কোণ। তার মানে 40 ডিগ্রি এর প্রথম ধনাত্মক কো টার্মিনাল কোণ হবে হচ্ছে 40 ডিগ্রি প্লাস 360 ডিগ্রি, তাহলে হবে 400 ডিগ্রি। দেখো এই কোণটা হচ্ছে আমার 40 ডিগ্রি, 40 ডিগ্রি, এবং আমার প্রান্তিক রশ্মি হচ্ছে এইটা, মনে করো যে ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি আর ও এক্স হচ্ছে আদি রশ্মি। তাহলে দেখো এটা হচ্ছে 40 ডিগ্রি গেল। এখন যদি আমরা 400 ডিগ্রি অঙ্কন করি তাহলে আমরা 400 ডিগ্রি অঙ্কন করার ক্ষেত্রে আমরা এই টোটালটা একবার ঘুরলাম, ঘুরলে কত ডিগ্রি হলো 360 ডিগ্রি, তাহলে আরও 40 ডিগ্রি গেলাম, তাহলে আরও 40 ডিগ্রি গেলাম, গেলে তাহলে দেখো আমার এই 40, এটা হলো 40 ডিগ্রি আর এটা হলো 400 ডিগ্রি, 400 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ, আবার 400 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ, তাহলে 40 ডিগ্রি এবং 400 ডিগ্রি হচ্ছে কো টার্মিনাল কোণ। তার মানে 40 ডিগ্রি এর প্রথম কো টার্মিনাল কোণ হবে, 40-এর সাথে 360 যোগ করব তাহলে 400 ডিগ্রি হবে। 40 ডিগ্রি এর দ্বিতীয় ধনাত্মক কো টার্মিনাল কোণ, তাহলে 40 ডিগ্রির দ্বিতীয় ধনাত্মক কো টার্মিনাল কোণ কত হবে, 40 ডিগ্রির সাথে আমরা 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি, 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি মানে হয় 720 ডিগ্রি, যদি যোগ করি, যোগ করলে হবে হচ্ছে আমার 760 ডিগ্রি। তাহলে 760 ডিগ্রি আমরা যদি অঙ্কন করতে চাই, এই কোণটা মনে করো এই ও এ, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, আর আমরা 760 ডিগ্রি যদি অঙ্কন করতে চাই তার মানে 720 ডিগ্রি, মানে দুইবার ঘুরবে, এই হচ্ছে 300, দেখো 360 ডিগ্রি, তার মানে আর একবার ঘুরে হলো 720 ডিগ্রি, তার মানে আরও 40 ডিগ্রি যাব, তার মানে এই কোণটা হচ্ছে 760 ডিগ্রি, 760 ডিগ্রি, তাহলে আর এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি এবং 760 ডিগ্রি এই দুইটা কোণকে আমরা বলবো হচ্ছে কো টার্মিনাল কোণ। তার মানে 40 ডিগ্রি এর দ্বিতীয় ধনাত্মক কো টার্মিনাল কোণ কত হবে, 760 ডিগ্রি, তাহলে 40 ডিগ্রি এর তৃতীয় ধনাত্মক কো টার্মিনাল কোণ কত হবে, 40 ডিগ্রির সাথে আমরা 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি, তার মানে 1080 ডিগ্রি যোগ করব, যোগ করলে কত হবে 1120 ডিগ্রি। তার মানে 40 ডিগ্রির তৃতীয় ধনাত্মক কো টার্মিনাল কত হবে, কোণ কত হবে 1120 ডিগ্রি। এখন আমরা যদি কোণটা অঙ্কন করি তাহলে এই কোণটা, ধরো এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, তাহলে আমরা এখন অঙ্কন করব হচ্ছে 1120 ডিগ্রি। 1120 ডিগ্রি অঙ্কন করার জন্য আমরা দেখো এখান থেকে প্রথমে গেলাম হচ্ছে 360, তারপরে আবার 360 মানে 720, আবার 360,
360 মানে কত হলো, মানে হচ্ছে 1080, 1080 সাথে আরও 40 ডিগ্রি যাব, 40 ডিগ্রি যাব। তাহলে এই কোণটা হচ্ছে, দেখো এই কোণটা হচ্ছে 1080 ডিগ্রি কোণ, আর এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। দেখো 40 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি হচ্ছে এইটা, আবার 1080 ডিগ্রি কোণেরও প্রান্তিক রশ্মি হচ্ছে এইটা। তার মানে 40 ডিগ্রি এবং 1080 ডিগ্রি এই দুইটা কোণকে আমরা বলবো হচ্ছে কোটার্মিনাল কোণ। এখন এই তিনটা চিত্র যদি আমরা একসাথে অঙ্কন করি, তাহলে একসাথে অঙ্কন করলে দেখো এইটার মতো হবে, তার মানে এইটার মতো হবে। আমি কিন্তু আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি থেকেই দেখাচ্ছি। দেখো এই কোণটা হচ্ছে, দেখো এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে, দেখো এই কোণটা হচ্ছে এই হচ্ছে 360, তার সাথে আরও 40 যোগ করলে কত হবে, 400 ডিগ্রি, 400 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি এবং 400 ডিগ্রি হচ্ছে কোটার্মিনাল কোণ। এরপরে দেখো আমরা 700 মানে 40-এর সাথে যোগ করব কত, 360 যোগ 360 সমান হবে 760 ডিগ্রি। তাহলে এটা কিভাবে বের করব, দেখো টোটালটা যখন আমি একবার ঘুরলাম, একবার ঘুরলে কত হয়, 360। তাহলে আরেকবার যদি আমরা ঘুরি, আরেকবার যদি ঘুরি তাহলে হবে 360 যোগ 360, তাহলে হবে 720। 720-এর সাথে আমরা যদি 40 যোগ করি তাহলে 760, এটুকু হচ্ছে 40, এটুকু হচ্ছে 40। তাহলে দেখো 40 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ, আবার 760 ডিগ্রিরও প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ। তাহলে 40 ডিগ্রি এবং 760 ডিগ্রির প্রান্তিক রশ্মি একই, তাহলে 40 ডিগ্রি ও 760 ডিগ্রি হচ্ছে কোটার্মিনাল কোণ। এরপরে আমরা দেখো 40 ডিগ্রির আরেকটা কোটার্মিনাল কোণ হচ্ছে, দেখো 1120 ডিগ্রি। 1120 ডিগ্রি কীভাবে পেয়েছি, 40 ডিগ্রি যোগ 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি যোগ 360 ডিগ্রি, 360 ডিগ্রিকে 3 বার যোগ করো, 1080 আসবে। 1080-র সাথে 40 যোগ করলে 1120 ডিগ্রি আসবে। তাহলে 1120 ডিগ্রিটা আমরা কিভাবে অঙ্কন করব, দেখো আমরা এইখান থেকে শুরু করব। এই আমার ও এক্স কিন্তু আমার হচ্ছে আদি অবস্থান বা আদি রশ্মি বা প্রারম্ভিক রশ্মি, যেটাই বলো কোনো সমস্যা নাই। যেহেতু আমার আদর্শ অবস্থান বলছে, তার মানে আমার কিন্তু এই ও এক্স থেকেই শুরু করতে হবে। তাহলে আমরা প্রথমে 360 ডিগ্রি অঙ্কন করব। দেখো আমি যদি টোটালটা একবার ঘুরি, একবার ঘুরলে আমার হলো 360 ডিগ্রি। তাহলে আবার আরেকবার যদি ঘুরি, আরেকবার যদি আমি এইভাবে ঘুরলে আসবে হচ্ছে আমার 360 যোগ 360 মানে 720 ডিগ্রি। এরপরে যদি আরেকবার আমরা ঘুরি, টোটালটা আরেকবার ঘুরি, তাহলে 720 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যোগ করলে হবে 1080 ডিগ্রি। তাহলে আরও যদি 40 ডিগ্রি যায় তাহলে হবে 1120 ডিগ্রি। তার মানে এই কোণটা হচ্ছে 1120 ডিগ্রি। দেখো 40 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ, আবার 1120 ডিগ্রিরও প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ। সুতরাং আমরা বলতে পারি 40 ডিগ্রি এবং 1120 ডিগ্রি হচ্ছে কোটার্মিনাল কোণ। আমি সেই কথাগুলাই এখানে সুন্দর করে লিখেছি। এই তিনটা হচ্ছে ধনাত্মক কোটার্মিনাল কোণ। এখন আমাকে আরও তিনটা বের করতে হবে, সেটা হলো যে তিনটি ঋণাত্মক কোটার্মিনাল কোণ বের করব। তাহলে আমরা 40 ডিগ্রির প্রথম ঋণাত্মক কোটার্মিনাল কোণ কিভাবে বের করব, দেখো সেটা হলো 40 ডিগ্রির থেকে আমরা, দেখো 40 ডিগ্রি থেকে আমরা বাদ দিব হচ্ছে 360 ডিগ্রি। যেহেতু ঋণাত্মক বলেছে তাই মাইনাস করব। তাহলে মাইনাস করলে হবে -320 ডিগ্রি হবে। তাহলে আমরা 40 ডিগ্রি অঙ্কন করেছি। দেখো এটা হচ্ছে 40 ডিগ্রি, এটা হচ্ছে ও এক্স, সেটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি, আর ও এ হচ্ছে প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মি বলতে পারো বা শেষ রশ্মি বলতে পারো। তাহলে এখন আমার 40 ডিগ্রি অঙ্কন করেছি, তাহলে 40 ডিগ্রি কোটার্মিনাল কোণ হচ্ছে -320 ডিগ্রি। তাহলে -320 ডিগ্রি আমরা কিভাবে অঙ্কন করব, যেহেতু আগেরগুলা ছিল প্লাস, তাই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। যেহেতু -320 ডিগ্রি, তার মানে ঘড়ির কাঁটার আমার হচ্ছে দিকে ঘুরবে। তার মানে আমরা যাব হচ্ছে, দেখো 90, তারপরে আবার 90, তাহলে মানে 180। 180-র সাথে 90 যদি আরও যোগ করলে হবে 270। 270-এর সাথে আরও 50 ডিগ্রি যোগ করলে হবে হচ্ছে 320। যেহেতু প্লাস ছিল তাই ঘড়ির কাঁটার বিপরীতে, আর মাইনাস থাকলে ঘড়ির কাঁটার কিন্তু দিকে ঘুরলে এই কোণটা হবে -320 ডিগ্রি। 320 ডিগ্রি। তাহলে দেখো আমার এইটা হচ্ছে 40 ডিগ্রি। 40 ডিগ্রির হচ্ছে প্রান্তিক রশ্মি ও এ, আবার -320 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ। তাহলে 40 ডিগ্রি এবং -320 ডিগ্রি হচ্ছে কোটার্মিনাল কোণ। একইভাবে 40 ডিগ্রির দ্বিতীয় ঋণাত্মক কোটার্মিনাল কোণ কত হবে, সেটা হলো 40 ডিগ্রির থেকে আমরা বিয়োগ করব -360 ডিগ্রি বিয়োগ -360 ডিগ্রি। তাহলে হবে 40 ডিগ্রি বিয়োগ 720 ডিগ্রি, বিয়োগ করলে হবে হচ্ছে -680 ডিগ্রি। তাহলে আমরা এইটা যদি অঙ্কন করতে চাই, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি, এইটা হচ্ছে প্রান্তিক রশ্মি। এখন মাইনাস হচ্ছে
ডিগ্রি। যদি -680 অঙ্কন করতে চাই তাহলে আমরা কিন্তু এই দিক থেকে দেখো এইটার হচ্ছে আমরা কিন্তু এই ঘড়ির কাঁটার দিকে যাব, তার মানে এই একবার আসলে কত হয় 360, তারপরে আবার 360, আর এইখানে আসলে হবে কত দেখো 360-এর সাথে আমরা যোগ করব হচ্ছে 270, তাহলে হয় হচ্ছে 630 হয়। 630-এর সাথে আরও যদি 50 যোগ করি তাহলে হবে 680। যেহেতু এইটা দেখো এইটা হচ্ছে দেখো আমার এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমার ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাই মাইনাস হবে, তার মানে -680 ডিগ্রি। তাহলে 680 ডিগ্রি দেখো 40 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ, আবার -680 ডিগ্রির প্রান্তিক রশ্মি হচ্ছে ও এ। তাহলে 40 ডিগ্রি এবং -680 ডিগ্রির প্রান্তিক রশ্মি যেহেতু একই, তার মানে বলবো যে 40 ডিগ্রি এবং -680 ডিগ্রি হচ্ছে দ্বিতীয় ঋণাত্মক কো টার্মিনাল কোণ। এবার 40 ডিগ্রি তৃতীয় ঋণাত্মক কো টার্মিনাল কোণ কত হবে? 40 ডিগ্রি বিয়োগ হচ্ছে 360 ডিগ্রি বিয়োগ 360 ডিগ্রি বিয়োগ 360 ডিগ্রি, মানে 40 ডিগ্রি থেকে আমরা 1080 ডিগ্রি বিয়োগ করব। বিয়োগ করলে আসবে -1040 ডিগ্রি, আসবে -1040 ডিগ্রি। তার মানে 40 ডিগ্রি এবং -1040 ডিগ্রি হচ্ছে কো টার্মিনাল কোণ। আমরা যদি তিনটার ক্ষেত্রে এই তিনটা আমরা এই যে মাইনাসেরগুলা যদি আমরা একসাথে তৈরি করি, একসাথে যদি আমরা অঙ্কন করি, তাহলে অঙ্কন করলে এই যে এরকম অঙ্কন হবে, এই যে এরকম অঙ্কন হবে। তো আমরা একটু এটা দেখাই, সেটা হলো যে এটা হচ্ছে 40 ডিগ্রি প্লাস, যেহেতু তার মানে এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, আর -320 ডিগ্রি। তাহলে আমরা যদি এইখানে আসলে 270, আর তার সাথে 50 যোগ করলে -320। তার মানে দেখো 40 ডিগ্রির যেটা প্রান্তিক রশ্মি -320 ডিগ্রির প্রান্তিক রশ্মিও এক, সুতরাং এই দুইটা কোণ হচ্ছে কো টার্মিনাল কোণ। এরপরে দেখো 40 ডিগ্রি এবং -680 ডিগ্রি হচ্ছে কো টার্মিনাল কোণ। তাহলে -680 ডিগ্রি যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তাহলে আমরা প্রথমে টোটালটা একবার ঘুরলাম, তারপরে আবার ঘুরলাম, এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলে হবে হচ্ছে 630 ডিগ্রি, তার সাথে আরও 50 ডিগ্রি যদি যায় তাহলে হবে 680 ডিগ্রি। যেহেতু আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরছি তাই -680 ডিগ্রি হবে, তার মানে এই কোণটা আর এই কোণটা হবে হচ্ছে কো টার্মিনাল কোণ। আর এখন দেখো -1040 ডিগ্রি যদি অঙ্কন করতে চাই তাহলে আমরা এই টোটালটা প্রথমে একবার ঘুরবো, প্রথমে একবার ঘুরলাম, তারপরে আবার ঘুরলাম, আবার ঘুরলে হবে হচ্ছে 720 ডিগ্রি, তারপরে এইভাবে আবার টোটালটা এই পর্যন্ত ঘুরলাম, 990 ডিগ্রি হবে। তারপরে আর আমরা 50 ডিগ্রি যাব, তাহলে দেখো আমার 50 ডিগ্রি যাব, তার মানে যেহেতু ঘড়ির কাঁটার আমরা দিকে ঘুরছি, তার মানে এই কোণটা হবে -1040 ডিগ্রি। তাহলে দেখো আমার 40 ডিগ্রির যেটা প্রান্তিক রশ্মি -1040 ডিগ্রির প্রান্তিক রশ্মিও কিন্তু একই, তাহলে 40 ডিগ্রি আর -1040 ডিগ্রি এই দুইটা কোণ হচ্ছে কো টার্মিনাল কোণ। আশা করি এটা বুঝতে পেরেছো। প্রথমে তুমি এইভাবে বের করে নিবা, বের করে নেওয়ার পরে এইখানে এই ধনাত্মক কো টার্মিনাল কোণগুলোর চিত্র অঙ্কন করবা, আবার ঋণাত্মক কো টার্মিনালগুলোর চিত্র অঙ্কন করবা। এইভাবে মানে আমি যেরকম আঁকাবাঁকা আঁকছি এরকম আঁকাবাঁকা আঁকার দরকার নেই, তুমি তোমার মতো করে সুন্দর করে অঙ্কন করবা, তাহলে ভালো হবে। আমি যে চিত্রগুলো দেখালাম তা আমার স্কুল ম্যাথমেটিক্স বইটি থেকেই। যারা এখনও স্কুল ম্যাথমেটিক্স বইটি সংগ্রহ করো নাই তারা দ্রুত নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইটি আমি রচনা করেছি এবং স্কুল ম্যাথমেটিক্স বইটি হচ্ছে নবম শ্রেণীর গণিতের পূর্ণাঙ্গ শিক্ষা সহায়ক বই। স্কুল ম্যাথমেটিক্স বইটি প্রকাশ করেছে রূপন্তী প্রকাশনী থেকে। যারা এখনও সংগ্রহ করো নাই তারা নিকটস্থ লাইব্রেরি থেকে সংগ্রহ করবে। স্কুল ম্যাথমেটিক্স বইয়ের বাংলা এবং ইংরেজি দুই ভার্সনই কিন্তু পাওয়া যায়, যার যেটা দরকার সেটা তোমরা সংগ্রহ করতে পারো। আজকের পর্ব আমরা এই পর্যন্ত রাখতেছি। আগামী পর্বে আমরা এর পরের থেকে শুরু করব কোণের আদর্শ অবস্থানের ত্রিকোণমিতিক অনুপাত, এইখান থেকে শুরু করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।